প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শারমিন জাহান লিটল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের ৪২২ নাম্বার এপিসোড থেকে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি বায়োফার্মা হেলথ লাইফের পর্ব নাম্বার ৫। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে অ্যাসক্লপ, ট্রান্সজিনা এমআর, ওলভান্স 20 এবং ইউরোস্পিন। প্রিয় দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ট ফেলিওর এবং প্রয়োজনীয় পরামর্শ। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, প্রিয় দর্শক, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানটি মেডিটকের ফেসবুক এবং ইউটিউব লাইভে প্রচারিত হচ্ছে। এছাড়াও এটি বায়োফার্মার ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের যেকোনো প্রশ্ন স্যারকে করতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেবার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট ফেলিওর এবং প্রয়োজনীয় পরামর্শ। এ বিষয়ে প্রথমেই যদি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে হার্ট ফেলিওর নামটি শুনলেই কিন্তু সকলে খুব আতঙ্কিত হয়ে যান বা ভয় পেয়ে যান। আসলে হার্ট ফেলিওর বলতে স্যার আমরা কি বুঝি? থ্যাংক ইউ। আসলে হার্ট ফেলিওর মানুষ আসলে যেভাবে ভাবে যে হঠাৎ করে হার্ট অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং কিছুক্ষণ পর মারা গেল। এটা কিন্তু আসলে হার্ট ফেলিওর না। এটা হলো কার্ডিয়াক অ্যারেস্ট। হার্ট ফেলিওর বলতে আসলে যে জিনিসটা আমরা বুঝি সেটা হলো যে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী স্যার, হার্ট কিছুক্ষণের যদি জন্য স্যার আপনার সাথে আমাদের রক্ত একটু কথা সাপ্লাই বলতে দিতে না পারে। চাচ্ছিলাম স্যার। স্যার, আপনাকে পুরোপুরি আমরা দেখতে জি জি। পাচ্ছি না স্যার। আপনি যদি মোবাইলটা একটু ঠিক করে দিতেন স্যার। উম, হ্যাঁ, এখন জি স্যার, দেখা এখন যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার। এখন দেখা আমরা যাচ্ছে? শুনছিলাম যে হার্ট ফেলিওর বলতে আমরা কি বুঝি? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, হার্ট ফেলিওর বলতে আমরা বুঝি যে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী যদি হার্ট রক্ত সরবরাহ না করতে পারে সেটাকে হার্ট ফেলিওর বলে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ হয়তো হার্ট ফেলিওর মধ্যে এই ভাবে যে হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে পড়লো হার্টের কারণে এবং মারা গেল। এটা কিন্তু একটা অন্য রোগ এবং সেটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। এই জন্য হার্ট ফেলিওর সম্বন্ধে আমাদের কিন্তু সঠিক একটা ধারণা থাকতে হবে যে হার্ট ফেলিওর বলতে আমরা আসলে কি বুঝি। মানুষের ভিতরে এই জিনিসটা বা এই ধারণাটা আসলে আহ, নিয়ে আসা উচিত যে হার্ট ফেলিওর জিনিসটা কিন্তু হার্ট হার্ট কাজ করতে না পারা। জি, সংক্ষেপে আমরা এটাই বুঝি। জি স্যার। ফেইলিউর মানে হচ্ছে যখন আসলে আমাদের হৃৎপিণ্ডটি তার কর্মক্ষমতা হারাচ্ছে তখনই আমরা এটিকে হার্টের যে হার্ট কাজটা ফেইলিউর সেটা বলি। সেটা করতে না পারাটাই লক্ষ্য। জি স্যার। স্যার, যদি হার্ট ফেইলিউর এই সমস্যাটিতে যারা জি ভুগছেন আমাদের তাদের ক্ষেত্রে কি, কি ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে? জি জি, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ বুঝতে পারতে হবে যে তার আসলে হার্ট ফেলিওর হচ্ছে। তো হার্ট ফেলিওর হলে তখন মানুষ বুঝতে পারবে যে মানুষ বা সেই রোগীটা যখন সে শ্বাসকষ্ট অনুভব করবে এবং এই শ্বাসকষ্টটা যখন সে কাজের সাথে সাথে বৃদ্ধি পাইতে থাকে। একটা লোক কাজ করতেছে, দেখা গেল যে সে কাজ একটু যখন বেশি করে হাঁপাই যায়। আবার এই রোগটা যখন বাড়তে থাকে তখন দেখা যায় যে অল্প কাজ করলেই সে হাঁপাই যায়। আলটিমেটলি যখন সে একেবারে শুয়ে থাকে তখনই হার্ট শ্বাসকষ্ট হইতেছে। এইগুলা হার্টের যে শ্বাসকষ্টটা এটাই হলো কিন্তু হার্টের ফেইলিওরের কিন্তু লক্ষণ। এই জন্য আমরা বুঝি যখন রোগীটা সে আহ শ্বাসকষ্টটা হইতেছে এবং এটা আস্তে আস্তে দিন যত যাইতেছে তার এই শ্বাসকষ্টটা বাড়তেছে, তখনই একটা মানুষ বুঝবে যে তার কিন্তু আসলে সে কিন্তু হার্ট ফেলিয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। জি স্যার। তাছাড়া আরো লক্ষণ আছে, সেটা হলো যে যদি একটা রোগী সে রাতে ঘুমাই আছে, হঠাৎ করে শ্বাসকষ্টের কারণে সে ঘুম ভেঙে গেছে এবং সে বেড থেকে বিছানা থেকে উঠলো, জানলার পাশে গিয়ে বসলো, কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট কমে গেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হার্ট ফেলিয়ারের। এটা বলা হয় প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া।
এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যখন মানুষ এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকবে, তখন সে বুঝবে যে তার কিন্তু আসলে হার্ট ফেলিয়ার এই রোগটি তার হয়েছে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মাধ্যমে আমরা হার্ট ফেইলিউর আসলে বলতে কি বুঝি এবং এর লক্ষণগুলো সম্পর্কে জানলাম। স্যার প্রতিটি রোগের ক্ষেত্রে একটি রিস্ক ফ্যাক্টর কিন্তু কাজ করে বা রোগের পেছনের কিছু কারণ আসলে কাজ করে। হার্ট ফেইলিউর হবার পেছনের কারণগুলো আসলে কি, কি? জি, এটা যখন মানুষ এরকম হার্টের রোগে ভুগতে থাকে, বিশেষ করিয়া সবচেয়ে যে ইসকিমিক হার্ট ডিজিজ, এটা ১ নম্বরের কজ। সমস্ত বিশ্বব্যাপী এটাই হলো ১ নম্বরের কজ যে সে হার্টের অ্যাটাক জনিত রোগে ভুগতেছে অথবা বুকে ব্যথাজনিত রোগে ভুগতেছে। এটা হলো ১ নম্বরের কারণ। ২ নম্বরে যদি প্রেসার রোগ অনেকদিন ধরে ভুগতেছে, তারপর তার শ্বাসকষ্ট হইতেছে, সেটা কিন্তু ২য় নম্বরের কারণ। তাছাড়া আরো অনেক কারণ আছে যেগুলো ভালভুলার হার্ট ডিজিজ, অনেকের ভালভ রিউমেটিক ফিভারের কারণে ভালভ নষ্ট হয়ে গেছে, তারপর তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, সে কিন্তু ভালভুলার কারণে হার্ট ফেলিয়ার রোগে ভুগতেছে। এইভাবে আহ, আরো যদি এরিথমিয়া হয়, অনেক সময় রেট খুব বেশি হয়ে গেল, এট্রিয়াল ফিব্রিলেশন, সে কিন্তু হার্ট ফেলিয়ার, এবং তার যদি শ্বাসকষ্ট শুরু হয়, বুঝতে হবে যে তার হার্ট ফেলিয়ারের বিষয়ে ভুগতেছে। এইগুলো বিভিন্ন কারণ, গুরুত্বপূর্ণ ইসকিমিক হার্ট ডিজিজ এবং হাইপার টেনশন, এই দুইটা হলেও খুব গুরুত্বপূর্ণ কারণ। কোনো রোগী জি যদি স্যার। তার এই রোগ দুইটা থাকে, হার্টের অ্যাটাক এর যদি ইতিহাস থাকে, অথবা সে বুকে ব্যথা রোগে ভুগতেছে, সে মনে করবে যে তার যদি শ্বাসকষ্ট হয়, যে হার্ট ফেলিয়ার তার ডেভেলপ করছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদেরকে অনেক দর্শকরা প্রশ্ন করছেন। আপনার অনুমতি নিয়ে আমি ১ম একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন শিনজান সাহা। জানতে চেয়েছেন যে সোরিয়াসিস এর রোগীরা কোন, কোন ধরনের হৃদরোগের ওষুধ খেতে পারবে না? এবং সোরিয়াসিস যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে বা চিকিৎসা না করান, সেক্ষেত্রে কি হার্টের কোনো ক্ষতি হতে পারে কিনা? হ্যাঁ, কথাটা ক্লিয়ার বুঝে দেয় নাই, যে কি রোগ স্যার থাকলে। সোরিয়াসিস আর চর্মরোগ, সোরিয়াসিস যেটি একটি চর্মরোগ আছে, জি সোরিয়াসিস জি জি সেটি সম্পর্কে জানতে জি চাইছেন যে জি। এটির সাথে হ্যাঁ, হার্টের রোগের কোনো সম্পর্ক আছে কিনা? চিকিৎসা না করালে কি হার্টের রোগ বাড়তে পারে কিনা? বা কোনো ওষুধে না, বিধিনিষেধ আছে কিনা? আচ্ছা, জি জি জি, বিধিনিষেধ আছে। কারণ কতগুলা ঔষধ আমাদের কিন্তু হার্ট ফেলিয়ারকে অ্যাগ্রাভেট করে। যেমন আমরা যদি কোনো সময় ব্যথার ঔষধ খাই, NSAID, অথবা সোরিয়াসিস রোগী যদি সে স্টেরয়েড নিতে থাকে, তাহলে এটা সোডিয়াম রিটেনশন করে, তার হার্ট ফেলিয়ার যে রোগটা, সেটা কিন্তু বেড়ে যায়। এই জন্য আমাদের আহ, কিছু কিছু ড্রাগ, এগুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে, অথবা খুব সাবধানে আমাদের ব্যবহার করতে হবে। জি, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ, হার্টের রোগ, দুইজনের সাথে কনসাল্ট করিয়া তার ঔষধটা সঠিকভাবে নির্বাচন করতে হবে, অথবা খুব সাবধানে তাকে চলতে হবে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক শিনজান সাহা, আপনি শুনলেন যে আসলে সোরিয়াসিস রোগটিও কিন্তু নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ এবং এটিকে কিন্তু নিয়মিত ঔষধ খাওয়া এবং লাগানোর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখতে হয়। একই সাথে হৃদরোগও কিন্তু যদি একজন রোগীর থাকে তাকে কিন্তু স্যার বলেছেন যে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞ দুজনের আন্ডারে থেকে আসলে চিকিৎসাটি নিতে হবে। স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন আরেকজন দর্শক সিপিআর সম্পর্কে জানতে চেয়েছেন। যদিও সিপিআর আমাদের দেশে যত্রতত্র দেয়া হয় না। তারপরেও জানতে চেয়েছেন যে একজন সাধারণ মানুষের কি, কি উপসর্গ দেখা দিলে সিপিআর দেয়ার চেষ্টা করা উচিত? এবং যেই মানুষের সিপিআর দেয়ার দরকার নেই বা প্রয়োজন নেই তাকে যদি সিপিআর দেয়া হয় সেক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে কিনা? জি জি জি, আমরা সিপিআর, একটা ভালো মানুষকে সিপিআর দিলে সে দিবি কেন, বা দিতেও দেবে না, এটাই ঠিক। কিন্তু যখন একটা মানুষ খুব বেশি হার্টের কারণে অ্যাসিস্টেড হইলো, কার্ডিয়াক অ্যারেস্ট হইলো, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হইলো, তখন তো সিপিআর তো খুবই গুরুত্বপূর্ণ, এটা লাইফ লাইফ সাপোর্ট সেভিং। থেরাপি। তাকে জি, আহ, আমরা ইমিডিয়েট একটা, হ্যাঁ জি, লাইফ সেভিং, ইমিডিয়েট তার বুকে একটা, আমাদের হঠাৎ করে একটা, আমাকে আহ, একটা চাপ দিতে হবে, তাই না? সেটা কিন্তু একটা 25 জৌলের মতো একটা কাজ করে, এবং অনেক সময় আমাদের যে এরিথমিয়া হয় সেটা কিন্তু
নর্মালি আসতে পারে। বা সিপিআর দিতে দিতে একটা রোগী কিন্তু তার হার্ট বন্ধ হয়ে গেছিল, সেটা চালু হয়ে যেতে পারে, রেসপিরেশন চালু হয়ে যেতে পারে। এই জন্য আমরা ওইটা তো লাইফ সাপোর্ট, বেসিক লাইফ সাপোর্ট, ওটা একটা কার্ডিয়াক অ্যারেস্টের রোগীকে কিন্তু এটা দিতে হবে। এটা না দিলে বরং ক্ষতি বা জীবনটা সে কিন্তু মারা যেতে পারে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের এটা সিপিএস চালু করতে হবে। তবে স্যার অবশ্যই কিন্তু দক্ষ হাতে যিনি প্রশিক্ষণ প্রাপ্ত এরকম একজনকেই কিন্তু সিপিআর জি দিতে হবে। আসলে যে কেউই টিভি দেখে কিন্তু বা জি জি ইউটিউব দেখে কিন্তু সিপিআর দেয়া যাবে না। যাবে না, না এটা যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছে ওয়ার্ডে বা জি, হার্টের ডাক্তার, তারাই কিন্তু আসলে এটা, বা অন্যান্য যে সমস্ত ডাক্তার আছে, তারা যদি এটা জি, প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে কিন্তু এটা দিতে পারবে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আজকে কথা বলছিলাম হার্ট ফেইলিউর এবং এই সংক্রান্ত বিভিন্ন পরামর্শ নিয়ে। স্যার হার্ট ফেইলিউর আপনি কিছু লক্ষণ বা উপসর্গের কথা বলেছেন। এই উপসর্গগুলো যখন দেখা দিবে যেমন আপনি বলেছেন স্যার যে শ্বাসকষ্ট হতে পারে। কিছুক্ষণ কাজ করবার পরে শ্বাসকষ্ট অনুভূত হতে পারে অথবা রাতে শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যেতে পারে। এই যে স্যার এই উপসর্গগুলো কেউ যদি এই উপসর্গগুলোতে ভুগে থাকেন সেক্ষেত্রে কখন আসলে তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন? আসলে ব্যাপারটা কতটা ইমার্জেন্সি সে বিষয়ে যদি একটু বলেন। জি, এটা আসলে তো খুবই ইমার্জেন্সি। কারণ হার্ট ফেলিওর রোগটা যদি আগে ভাগে ধরা পড়ে, তাহলে কিন্তু সে চিকিৎসাটা তো আগে পাবে। এবং চিকিৎসা আগে পাইলে তার জন্য অনেক উপকার, তার জন্য অনেক ভালো। এজন্য আমরা যখন একটা রোগী সে অনুভব করবে যে সে বুঝতে পারবে যে আমার কিন্তু হার্ট ফেলিওর হয়েছে। তার শ্বাসকষ্ট দিনে দিন বাড়তেছে, প্রত্যেক কাজ করতেছে, এবং ১ম দেখা গেল যে সে এরকম হয়তো ইতিহাসই দিবে। ১ম সে ভালোই ছিল। এখন দেখা যায় যে সে নিচতলা থেকে ২ তলা ৩ তলায় উঠে সে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। তারপর দেখা গেল সমান লেভেলে হাঁটতে গেলেও তার শ্বাসকষ্ট। পরে দেখা যায় না, সে তো শুয়েই থাকতে পারছে। তা এইভাবে শ্বাসকষ্ট আস্তে, আস্তে বাড়তে থাকে, এবং যখন এই শ্বাসকষ্টটা এরকম ভাবে গ্র্যাজুয়ালি বাড়তেই থাকে, তখন তো সে যখন বুঝতে পারবে, সে কিন্তু হার্টের ডাক্তারের কাছে যাবে। এবং সেখান নিয়ে তার অ্যাকচুয়ালি তার হার্ট ফেলিউর কেন কিভাবে হয়েছে, তার চিকিৎসা যদি সে আগে করতে হয়, আগে সে নিতে পারে, তাহলে কিন্তু তার জন্য অনেক বেটার। সেইজন্য সে কিন্তু বুঝতে পারলেই সে ডাক্তারের কাছে যাবে। জি স্যার। স্যার এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে এসে থাকেন, আপনারা কি, কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন? জি। জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি। আমরা আসলে ১ম এ রোগীকে, যে আ আমরা রোগীকে এই সমস্ত যখন সিম্পটম এবং সাইন, আ আমরা দেখি যে তার জুগুলার ভেনাস প্রেশার, নেক বেইন ওটাকে বলা হয়। ওইটা অ অনেকখানি সে স্ফীত হয়ে গেছে, বেড়ে গেছে জিভিভিডিয়া। তারপর পেটের ভিতর লিভারটা বড় হয়ে গেছে, পায়ে পানি এসে গেছে। এগুলো কিন্তু আমরা দেখি, সাইন, এগুলোকে বলা হয় সাইন। এইগুলো যদি আমরা পাই, জি, তাহলে কিন্তু আমরা তাকে সাথে, সাথে পরীক্ষা করতে দেব। ১ম যে নম্বর একটা সিম্পল পরীক্ষা আ আ সবখানেই হয়। প্রত্যন্ত অঞ্চলে, আ আ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন কিন্তু ইসিজি সবখানেই পাওয়া যায়। আমরা ইসিজি করব, এবং তা থেকে কিন্তু আসলে আমরা কি কারণে তার হার্ট ফেইলিউর টা হচ্ছে, এটা কিন্তু আমরা আ আঁচ করতে পারব। তারপর জি, আমরা একটা এক্সারসাইজ করতে পারি। সেখানে হার্টটা সাইজটা অনেক বড় হয়ে যায়। এবং আ আ প্লুরাল এফিউশন, তো লাংসেও একটু পানি আসতে পারে। প্লুরাল এফিউশন বলা হয়। সেটা আমরা পাইতে পারি এক্সারসাইজটা। তারপর আমরা ইকো যদি সম্ভব হয়, ইকো করতে পারলে কি কারণে হয়েছে তার হার্ট ফেইলিউর টা, এবং এটা কি সিস্টোলিক হার্ট ফেইলিউর না ডায়াস্টোলিক হার্ট ফেইলিউর, এটা সম্বন্ধে আমরা আঁচ করতে পারি। তো আ এই সমস্ত পরীক্ষার পরে আমরা অনেক সময় কি কারণ হিসেবে আমরা সিবিসি, অনেক সময় অ্যানিমিয়ার কারণে হার্ট ফেইলিউর, সেটা আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ ফান্ড করে এটা বুঝতে পারব। তারপর আ অনেক সময় থাইরয়েড টেস্টটাও করতে পারি। কারণ থাইরোটক্সিকোসিস বা হাইপোথাইরয়েডিজম ২ টার থেকেই আল্টিমেটলি কিন্তু অনেক সময় হার্ট ফেইলিউর হয়। সেগুলো আমরা জানতে পারব। তারপর আরেকটা টেস্ট এখন খুব করা হয়। আ এ বিএনপি টেস্ট। এর মানে যে বিএনপি পার্টি তা না। বেইন নেক্রোটিক পেপটাইড, একটা হরমোন রিলিজ হয় হার্টটা যখন ফেইলিউর হয়। এটাই অ্যাসেস করি, এইটাকে পরীক্ষা করি আমরা কিন্তু। তার কতখানি হার্ট ফেইলিউর, এবং এটা বাড়তেছে কি কমতেছে, আ এ এবং এটা ঔষধ দেওয়ার পরে যদি ইমপ্রুভ হয় সেটাও আমরা বুঝতে পারব। এখন কিন্তু এই টেস্টটা করা হয়, এবং আ আ সবখানি মোটামুটি জেলা লেভেলে পাওয়া যায়। এই টেস্ট করি আমরা হার্ট ফেইলিউর এবং কতখানি ফেইলিউর, এটা বাড়তেছে কি কমতেছে চিকিৎসা করে সবকিছু আমরা কিন্তু
অ্যাচিভ করতে পারবো। তো সুতরাং এই কমপক্ষে এই টেস্টগুলো আমরা করতে পারি। তারপর অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক হইলে সেটা তো আলাদা টেস্ট, স্পেশাল টেস্ট। আলাদা। আমরা এনজিওগ্রাম করা বা কয়টা কি ব্লক হইলো সেই অনুযায়ী স্টেন্টিং করা বা আ বা বাইপাস সার্জারি করা, এগুলা পরবর্তীতে আমরা কারণ অনুযায়ী আমরা কারণে চিকিৎসা করতে হবে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ফয়সাল হাসান শুভ একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে হার্ট ফেইলিউর এর মূল চিকিৎসা কি এবং করণীয় কি জানতে চেয়েছেন স্যার। বাংলাদেশে হার্ট ফেইলিউর জি। এর জন্য আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম হার্ট ফেইলিউর এবং এর সাথে প্রয়োজনীয় পরামর্শ এই বিষয়গুলো নিয়ে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি। স্যার জি, জি আমাদেরকে শুনতে পাচ্ছি। ফয়সাল হাসান শুভ একজন দর্শক প্রশ্ন করেছেন, হার্ট ফেইলিউর এর মূল চিকিৎসা সম্পর্কে জানতে চেয়েছেন। জি। হার্ট ফেলিউর তো আমরা আসলে অ্যাকচুয়ালি আ চিকিৎসার ক্ষেত্রে আ আসলে এটা এমন একটা রোগ, আমরা বলছি যে আ হার্ট কাজ করার না করতে পারার কারণে পানি জমে যায়। তো পানি আমাকে সরাইতে হইবে শরীর থেকে। এই অতিরিক্ত পানি সরাইতে হইবে, সেজন্য আমরা ডায়ুরেটিক্স থেরাপি আমরা দেই পেশেন্টকে। আ তারপর আমরা পেশেন্টের এই পানিটা নেমে গেলে বা সে অনেক স্বস্তি ফিল করে। এবং আ তার সাথে আমরা এসি ইনহিবিটর একটা ড্রাগ আছে। সেই ড্রাগটা আমরা দিতে পারি। কারণ আমাদের হার্ট ফেইলিউর এর মেইন মেকানিজম কিন্তু রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। এই সিস্টেমকে আমরা ফলো করি। এনজিওটেনসিন আ আ রিসেপ্টর ব্লকার অথবা এনজিওটেনসিন ব্লকার দিয়ে আমরা এই সিস্টেমকে ব্লক করি। তারপর সাম্প্রতিক নার্ভাস সিস্টেম এর কারণে হার্ট ফেইলিউরটা এগ্রাভেট করে বা বাড়িয়ে দেয়। সেজন্য আমরা সিম্পেথেটিক কাটার আমরা কিন্তু বিটা ব্লকারে দেই। তাহলে এই সমস্ত ড্রাগ কিন্তু আমরা দেই। নতুন একটা কম্বিনেশন ড্রাগ আসছে যে নেপ্রিলেসিন ইনহিবিটর, আ সেকুবিট্রিল। এটা কিন্তু দিলে আমরা এডিশনাল বেনিফিট পাই। এইজন্য এখন এই ড্রাগটা দিতে পারি। তারপর যদি এরিথমিয়া থাকে সেখানে আমরা এরিথমিয়া দিতে পারি। এরিথমিয়াটা শুধু এট্রিয়া ভেন্ট্রিকল ২ সাইডের এরিথমিয়াকে দূর করে, এজন্য ইমিডারনকে আমরা চয়েস করতে পারি। অ্যাগক্সিন একটা ড্রাগ আছে, যদি হার্ট ফেলিউর হয়, স্পেশালি যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, হার্টের রিদমে যদি ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাগক্সিন ড্রাগ দিতে পারি। কিন্তু যে জিনিসটা আমাদের হার্ট ফেলিউরের রোগীদেরকে আমরা উপদেশ দিতে বলি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জি বিশেষ স্যার। করে আমরা হার্ট ফেলিউর রোগীকে আমরা পানি খাইতে নিষেধ করি। যে আমাদের সে ২৪ ঘন্টায় সে ৫ গ্লাসের বেশি পানি খায়। তো এটা অনেক সময় আচ্ছা। বলার পরেও রোগীরা কিন্তু মানতে পারে না। এজন্য আমরা কি হুম। করি যে ৫ গ্লাস পানি বা ১.৫ লিটার পানি সে একটা বোতলে সেই করবে। ২৪ ঘন্টায় সেই ১.৫ লিটার পানি ভাগ করে খাবে। এটা পানি সে কম খাবে। লবণ এর কারণে শরীরে পানি আরো বাইরে যায়। এজন্য লবণ খাওয়া আমরা নিষেধ করি। সল্টি ফুড, সল্টি ডায়েট এগুলা এভয়েড করতে বলি। আ তাছাড়া তাকে আ কিছু উপদেশ দিই। সে তো ধূমপান করতেই পারবে। অ্যালকোহল, অ্যালকোহল তো নিষেধ একদম। বিশেষ করে অ্যালকোহল কার্ডিওমায়োপ্যাথি যদি হয়, তার থেকে ফেইলিউর হয়, সেখানে একদম এটা বাদ দিতেই হবে। আ তারপর তাকে কিছু শেখার ব্যাপার-স্যাপার আছে। সে ডেইলি ওয়েট নেবে। ওয়েট দিয়ে তার শরীরের ওয়েটটা বাড়তেছে কি কমতেছে। কারণ বাড়তেছে থাকলে তো ফেইলিউরটার কারণে কিন্তু অনেক সময় পানি জমা হয়। তার ওয়েটটা বৃদ্ধি পায়। এটা আমরা দেখতে পারি। ফলো আপ এ আমরা করতে পারি। তো এই নিয়মগুলা তাকে কিন্তু মানতে হবে। তারপর তার যদি, কারণ অনেক সময় ভাইরাল ইনফেকশন, নিউমোকক্কাল ইনফেকশন এর কারণে কিন্তু হার্ট ফেইলিউর হঠাৎ করে এগ্রাভেট হয়। এজন্য এই সমস্ত ভ্যাকসিনও আমরা কিন্তু দিতে পারি। জি। নিউমোকক্কাল ভ্যাকসিন, ভাইরাল বা ওই আ এই সমস্ত ভ্যাকসিন দিয়ে আমরা যাতে বেশি ইফেক্ট না হয়। এজন্য আমরা এই সমস্ত ভ্যাকসিনও কিন্তু আমরা হার্ট ফেইলিউর এ দিতে পারি। তো এগুলো আমরা খেয়াল রাখতে বলি রোগীদের, যে তার এই নিয়মনীতি গুলো মানতে হবে। কারণ এই রোগটা জি। তো অ্যাকচুয়ালি একবার হইলে সেটা তো সামনে আগাইতেই থাকে। এজন্য আমরা যত তার আ নিয়ম মাইন্যা সে ভালো থাকতে পারে, এটাই আমরা রোগীকে কিন্তু উপদেশ দিয়ে থাকি। তো এইভাবে আমরা কিন্তু আ জেনারেল এডভাইস গুলা রোগীকে দেই।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে হার্ট ফেইলিউরের সমস্যাটিতে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি আসলে কিছু নিয়ম কানুন কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। যে নিয়ম কানুনগুলোর মানতে হবে। ব্যাপারে স্যার কিন্তু আমাদেরকে জি জানালেন। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী দর্শকের প্রশ্নে। আমাদেরকে প্রশ্ন করেছেন মাহির ফয়সাল। আনস্টেবল এনজাইনা এবং পুরাতন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের রোগীর ক্ষেত্রে লেফট শোল্ডারে পেইন এবং তা মাঝে মাঝে আহ, বাম হাতেও হয়। এইটা কিসের লক্ষণ সেটি সম্পর্কে জানতে চেয়েছেন। জি। আমরা তো যেহেতু হার্ট লেফট শোল্ডারের পেইন কিন্তু আহ, আমরা একটা হার্ট ফেলিয়ার রোগী, সে তার লেফট ফেলিয়ার পেইন, এটা অ্যাকচুয়ালি যদি সে হার্টের অ্যাটাকের কারণে বা হার্টের ব্যথার কারণে যদি হয়, এটা আমাদের কিন্তু প্রথম খেয়াল রাখতে হবে যে তার ব্যথাটা এখনো হচ্ছে কিনা, বা কাজের সাথে সাথে ব্যথাটা বাড়তেছে এবং ব্যথাটা রেডিয়েট করিয়া লেফট শোল্ডারে দেয়, তাহলে কিন্তু হার্টের কারণে, হার্টের ব্লকের কারণে এই ব্যথাটা কিন্তু হতে পারে। একটা কথা খেয়াল রাখতে হবে। আর অনেক সময় দেখা যায় যে ফ্রোজেন শোল্ডার, যে তার বাম যে শোল্ডার জয়েন্ট, সেখানে ক্যাপসুলগুলা স্টিফ হয়ে যায়, যে ক্যাপসুলে এডিসিভ ক্যাপসুলাইটিস বলা হয় নাকি। তো এটাও কিন্তু কিন্তু থাকতে পারে, সেটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে শুধু যে হার্টের কারণে ব্যথা হয় বাম শোল্ডারে, তাছাড়াও অন্য কারণে হইতে পারে, এদিকেও খেয়াল রাখতে আমাদের কিন্তু তার ব্যথার চিকিৎসা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি হার্ট ফেলিওর এবং এই সংক্রান্ত পরামর্শ এই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে হৃদরোগ বিশেষজ্ঞ উপস্থিত আছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। তবে প্রশ্ন করার সময় অবশ্যই আপনার বয়স এবং ওজন উল্লেখ করে এবং কতদিন ধরে সমস্যাটিতে ভুগছেন সেটি উল্লেখ করে প্রশ্ন করবেন। হার্ট ফেলিওর বা হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে কিন্তু বায়োফার্মা লিমিটেড আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে এবং তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। স্যার, আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন অবুঝ ভালোবাসা নামে, যে ওনার হার্টের সমস্যা আছে অল্প এবং এখন কন্টিনিউ বুকের বাঁ পাশে অনেক বেশি ব্যথা করছে, কি করা উচিত জানতে চেয়েছেন। হ্যাঁ, যে বুকের ব্যথা, বিশেষ করে বাম সাইডের ব্যথা যদি এরকম হয়, তাহলে কিন্তু আমাদের আহ আমরা সাথে সাথে রুগীকে কিন্তু একটা ট্যাবলেট আছে এনজি কার্ড, এটা দিতে বলি। যদি এটা তো ক- কমে, তাহলে কিন্তু আমরা হার্টের কারণে হয়েছে এটা ধারণা করতে পারি। এবং যত দ্রুত সম্ভব হার্টের ডাক্তারের সাথে আমাদের দিতে হবে। কারণ এটা যদি ইসকিমিক হার্ট ডিজিজের কারণেই হয়, তাহলে কিন্তু তার ভালো করে তার চিকিৎসার দরকার আছে। তার আমরা পর্ব এমনকি তার এই যে কয়টা গোলক আছে কি বা কয়টা আছে, সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা না নিলে কিন্তু দেখা যাবে যে হয়তো ব্যথা আছে, ব্যথার ঔষধ দিচ্ছে, ভালো থাকছে, কিছুদিন পর পর এরকম ব্যথা আছে, তাহলে কিন্তু তার অ্যাকচুয়াল চিকিৎসাটা হলো না। তার অ্যাকচুয়াল চিকিৎসা নিতে হলে তাকে কনফার্ম করতে হবে যে তার এই ব্যথাটা হার্টের কারণেই কিনা, এবং হইলে সে পূর্ণাঙ্গ চিকিৎসা তাকে নিতে হবে। সে ইকো করবে, ইটিটি করবে, তার হার্টের রোগ কনফার্ম হইলে যদি দরকার হয় সে এনজিওগ্রাম করে এবং ব্লক অনুযায়ী সে চিকিৎসা নেবে। যদি দেখালো যে দুইটা ব্লক বা তিনটা ব্লক, একটা সিঙ্গেল ব্লক যদি এরকম থাকে, তাহলে সে হয়তো রিং বসাবে। যদি দুই বা দুইয়ের অধিক এরকম ব্লক থাকে, সে বাইপাস সার্জারি করা লাগতে পারে। এগুলো ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করিয়া তার সঠিক চিকিৎসাটা তাকে নিতে হবে, তাহলে সে রোগীটা ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, যেহেতু বুকে ব্যথা নিয়ে কথা বলছি, বুকে ব্যথা শুনলেই বা বুকে ব্যথা যারই করছে তিনি এবং তার আশেপাশের মানুষ কিন্তু অনেক বেশি টেনশনে পড়ে যান। বুকে ব্যথা মানেই মনে করেন যে হার্টের ব্যথা। স্যার, সব বুকে ব্যথাই কি হার্টের ব্যথা, নাকি এটা অন্য কারণেও আসলে বুকে ব্যথা হতে পারে? না, জি জি জি, আমাদের বুকে ব্যথা আহ আমাদের যদি 40-এর নিচে হয়, তাহলে তো আমরা দেখা গেল যে হৃদরোগের কারণে নাও হইতে পারে। এই হৃদরোগ ছাড়াও কিন্তু অন্য কারণে বুকে ব্যথা হইতে পারে। যেমন মাস্কুলো স্কেলেটাল পেন, মাসেলের ব্যথা, মাসেলের ব্যথা হইতে পারে। লাংসের কারণে ব্যথা, লাংসের নিউমোনিয়া হয়েছে, তার থেকে বুকে ব্যথা হইতে পারে। পুলরাল পুলরিচি হয়েছে, তার থেকে বুকে ব্যথা হইতে পারে। কস্টোকন্ডাইটিস, হ্যাঁ ট্রিস সিনড্রোম বলা হয়, তার থেকে বুকে ব্যথা হইতে পারে। হ্যাঁ, তো বিভিন্ন কারণে ব্যথা, বুকে ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হইতে পারে। হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ অনেক সময় দেখা গেল যে সেটাও রেডিয়েট করিয়া আপার চেস্টে, লোয়ার চেস্টে আসতে পারে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের কি কারণে বুকের ব্যথা, একজাক্ট কারণ অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে।
তাহলে কিন্তু প্রকৃতভাবে রোগীরা উপকৃত হবে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আতিকুর রহমান। জানতে চেয়েছেন যে বয়স ২৩ বছর, বুক অনেক বেশি ধড়ফড় করে এবং কিছু সময় পর পুরো শরীর কাঁপে। করণীয় কি জানতে চেয়েছেন? জি, জি। এইরকম কিন্তু আমরা এরকম রোগী কিন্তু প্রায়ই পাই। দেখা গেল অল্প বয়স তো সে এরকম বুকে দরফরানি নিয়ে আসতে পারে। এক হইতে পারে যে অনেক সময় টেনশন চিন্তা করে, হ্যাঁ? তখন কিন্তু বুকে দরফরানি অ্যাংজাইটি নিউরোসিস যেটা বলা হয়। সেক্ষেত্রে কিন্তু জি, তার টেনশন দূর করতে হবে। আর দেখা যায় যে অনেক সময় হার্টের কারণে হইতে পারে যে অ্যারিথমিয়া, এসবিটি অনেক সময় নিয়ে আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু বুকে এরকম দরফরানি হইতে পারে। সেটা আমাদের ইসিজি করিয়া আমরা কিন্তু সঠিকভাবে কি কারণে তার এই বুকে দরফরানি সেটা আমাদের ডিটেক্ট করতে হবে। অনেক সময় থাইরোটক্সিকোসিস সেক্ষেত্রেও কিন্তু বুকের এই দরফরানি হইতে পারে। তাহলে কি কারণ অনুযায়ী আমাদের কিন্তু এটা চিকিৎসা নিতে হবে। হ্যাঁ? এটা কারণ অনুযায়ী আমাদের চিকিৎসা। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আপনার বয়সটি যেহেতু কম সেক্ষেত্রে কিন্তু বুকে ধড়ফড় খুব বেশি আসলে টেনশনের কারণেই তারপরেও স্যার বলেছেন আসলে যে আপনি একটি ইসিজি করাতে পারেন, একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন। তিনি আসলে দেখে এবং আপনার রিপোর্ট দেখে আসলে আপনার কেন বুকে ধড়ফড় এই সমস্যাটি হচ্ছে সেটি সম্পর্কে বলতে পারবেন। স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন সুমাইয়া আক্তার ইভা। আ হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। শ্বাস নিতে খুব কষ্ট হয়। ২-৩ বছর ধরে এই সমস্যাটিতে ভুগছেন। ডক্টর দেখানো হয়েছে কিন্তু ভালো হচ্ছেন না। এটার জন্য অ ওষুধ আচ্ছা, যে ওষুধটি খাচ্ছেন সেটি হচ্ছে ভেরাকেল 120। কি করবেন আর পরামর্শ চেয়েছেন স্যার আপনার কাছে? না ওনার আসলে ওই যে আমরা বললাম যে আসলে অ্যাকচুয়ালি আ তার বয়স তো কম তার, তাই না? তো এরকম বয়সে আমরা ইসিজি করব। ইসিজি আ অ্যাকচুয়ালি হার্টের রোগ তার আছে কিনা সেটা আমাদের ডিটেক্ট করতে হবে। ব্যবস্থা নিতে হবে। জি, ইসিজি করিয়া যদি দেখা যায় যে তার রেট বেশি বা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা অন্য কোনো অ্যারিথমিয়া সেটা অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে বায়োফার্মার ফেসবুক পেজে প্রায় ১,০০০ এরও বেশি কমেন্ট কিন্তু এসেছে যে আপনার ব্যস্ততম সময় থেকে আপনি আমাদের দর্শকদের মূল্যবান সময় দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন। থ্যাংক ইউ। জি স্যার। স্যার এই যে হার্ট ফেইলিউর বা হৃদরোগের সমস্যার সাথে আরেকটি সমস্যা যদি ওতপ্রোতভাবে জড়িত হয়, সেটি কিন্তু হচ্ছে হাইপারটেনশন বা প্রেশারের যে সমস্যাটি এবং এই সমস্যাটিতে কিন্তু বর্তমানে অনেক মানুষই ভুগছেন আমাদের দেশে এবং স্যার যারাই প্রেশারের সমস্যা যাদের হাইপারটেনশন আছে অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের মধ্যে ঔষধ সেবনে একটি উদাসীনতা লক্ষ্য করা যায়। অনেকেই কিন্তু নিয়মিত ওষুধটি আসলে খেতে চান না। তার হাইপার টেনশন এ যারা ভুগছেন তারা যদি নিয়মিত প্রেশারের ওষুধ না খান, সেক্ষেত্রে কি ধরনের আসলে সমস্যা হতে পারে? সেই বিষয়গুলো যদি একটু বলেন। জি, জি। না আসলে তো আ হাইপারটেনশন রোগটাকে বলা হয় নীরব ঘাতক। দেখা যায় একটা মানুষ সে হাইপারটেনশন এ ভুগতেছে। কিন্তু সে মনেই করতেছে না তার প্রেশার আছে। তো আ দেখা গেল সে যখন আমাদের কাছে আসছে, সে ব্রেনের স্ট্রোক অথবা হার্টের অ্যাটাক এগুলো নিয়ে আসছে। কারণ সে জিনিসটার গুরুত্বই দেয় নাই। যেহেতু এটার কোনো সিম্পটম নাই, এজন্য এটার গুরুত্ব দেয় না। এবং যখন সে আসে আমাদের কাছে, তখন কিন্তু এই বিভিন্ন বড় একটা কিছু রোগ নিয়ে আসে। এজন্য কিন্তু আমাদের প্রেশার রোগী যখন হয়, তার কিন্তু নিয়মিত প্রেশার মাপানো, তার প্রেশারটা কন্ট্রোল হইল কিনা, নিয়মিত ঔষধ খাওয়া। তা আমি তো অনেক রোগী দেখা যায় যে আমি তো ভালো আছি। আমার তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ? আমার তো প্রেশার এখন কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু সে খবরই রাখে না যে তার প্রেশার আবার বেড়ে গেছে। আর হঠাৎ করে প্রেশার যদি বেড়ে যায়, তার সিভিডি স্ট্রোক হইতে পারে। এজন্য কিন্তু আমাদের নিয়মিত ঔষধ খাইতে হবে এবং এটা চালাই যাইতে হবে। আমার আজীবন চালাই যাইতে হবে। এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। হাইপারটেনশন রোগটা কিন্তু এটা একটা আজীবনের রোগ। হ্যাঁ? একবার হইলে এটা কিন্তু থাকবে। এটা এইজন্য ঔষধ খেয়ে আমাকে এই রোগটি কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এটা কন্ট্রোল রাখার রোগ। কন্ট্রোলে না থাকলেই তার যে সমস্ত খারাপ সাইড আছে, আ কমপ্লিকেশন হয়। বিশেষ করে হার্টের জন্য হার্ট অ্যাটাক হইতে পারে, হার্টের বুকে ব্যথা হইতে পারে। তারপর
আমাদের ব্রেনের স্ট্রোক হইতে পারে, চোখে ডিস্টার্ব হইতে পারে, চোখটা, হ্যাঁ, চোখের বিচার অসুবিধা হইতে পারে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, হ্যাঁ, কিডনিতে সমস্যা হইতে পারে, রিনাল ফেলিওর হইতে পারে। এইগুলো আমাদের কিন্তু বহুত বহুত বড় বড় কিন্তু অসুবিধা আমাদের হইতে পারে। এই জিনিসটা কিন্তু আমরা রোগীদের বুঝাই যে আপনার যদি ঔষধ না খান তাহলে কিন্তু যে কোনো সময় হয় স্ট্রোক হয়ে মারাও যাবে। সুতরাং আপনাকে কিন্তু নিয়মিত ঔষধটা চালিয়ে যেতে হবে। আমরা এই কথাই বলি যে চলবে, কথাটা ঔষধ লিখে এবং পরবর্তী আসলে ফলো চলবে আপেও যদি আসতে হবে। প্রেসক্রিপশনে ভালো লেখা থাকা। থাকে তাহলে কিন্তু সেই ওষুধটা আমাদেরকে কন্টিনিউ করে খেতে হবে, সেটি কিন্তু নিজে নিজে বন্ধ করা যাবে না। যাবে না। জি। হার্টের আরেকটি সমস্যা সম্পর্কে যদি জানতে চাই, সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলতে স্যার আমরা কি বুঝি? হার্ট অ্যাটাক, অনেকে মনে করে যে এই হার্ট অ্যাটাক বলতে অনেক মানুষের কিন্তু অনেক ভুল ধারণা আছে। সে কিন্তু মানুষ হয়তো ক্লিয়ার বুঝে না। হার্ট অ্যাটাক হলেও বুকে ব্যথা হওয়া এবং হার্টের তীব্র ব্যথা এবং হার্টের বুকের মাঝখানে ব্যথা এবং এই ব্যথাটা বুকের চতুর্দিকে ছড়াই পড়ে, এমনকি উপরে চোয়ালেও যাইতে পারে, বাম হাতে আসতে পারে, ডাইন হাতেও আসতে পারে। তো এরকম একটা সেন্ট্রাল চেস্ট পেইন, সিভিয়ার চেস্ট পেইন, এবং সেটা রেডিয়েশন করবে এবং সাথে যদি ভমিটিং সুইটিং থাকে সেটা কিন্তু আমরা এইটাকেও কিন্তু হার্ট অ্যাটাক বলি। চেস্ট পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন উইথ ভমিটিং সুইটিং অ্যান্ড পেশেন্ট শকে হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের এরিথমিয়া হতে পারে। একটা মারাত্মক রোগ, একটা মেডিকেল ইমার্জেন্সি। সুতরাং বুকে ব্যথা যদি এরকম সিভিয়ার ব্যথা হয় যেটা আদৌ সেটা আমরা মনে করি তার হার্ট অ্যাটাক। জি স্যার। স্যার এরকম যখন কারো বুকে আপনি যেভাবে বললেন যে বর্ণনাগুলো দিলেন, এই ধরনের লক্ষণ সহ যদি বুকে ব্যথা শুরু হয় এবং ব্যথাটি যদি প্রচন্ড আকারের হয় যে মনে হচ্ছে যে আমি এখনই মারা যাবো, এরকম একটি ব্যথা আসলে অনুভূত হবে। স্যার এরকম একটি ব্যথা যখন হবে তখন রোগীরা কি সরাসরি হসপিটালে যাবেন নাকি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন? এটি নিয়ে অনেক সময়ই আসলে এটা রোগীদের মধ্যে একটু কনফিউশন কাজ করে। সে বিষয়ে যদি একটু বলেন। না, এটা যখন এইরকম হার্ট অ্যাটাক হয় তখন সে দ্রুত হাসপাতালে যাবে এবং সেখানে যত দ্রুত সম্ভব যদি একুট হার্ট অ্যাটাক হয়, পেশেন্ট যদি 6 ঘন্টার ভিতরে পৌঁছতে পারে হাসপাতালে, তাকে যদি স্ট্রেপ্টোকাইনেস যে ব্লকটা হয়েছে ওইটাকে আহ গলা লাইসিস করে দেওয়া যায় তাহলে কিন্তু তার জীবনটা অনেকখানি সেফ হয়ে গেল। আর যদি সে ব্লকটা আমরা ছুটে দিতে না পারি তাহলে কিন্তু তার জীবনটা অনেক ডেঞ্জারের মধ্যে পড়ে যাবে। এই জন্য যত দ্রুত সম্ভব সে হাসপাতালে যাবে এবং সেটা দ্রুত মানে আমরা নির্ণয় করিয়া তাকে যদি স্ট্রেপ্টোকাইনেস দিতে পারি তাহলে এটা যে তার জন্য অনেক উপকৃত হয়ে গেল সে। এই জন্য আমরা দ্রুত সম্ভব তাকে হাসপাতালে পাঠান। তাহলে এরকম আসলে বুকে ব্যথা হলে যত দ্রুত আমাদের রোগীরা হাসপাতালে যেতে পারবেন, তত ভালো আসলে আউটকাম বা ফলাফল আশা করা যায়। স্যার হার্ট জি। অ্যাটাকের সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে এসে থাকেন, আপনারা কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকেন? আমরা হার্ট অ্যাটাকটা এরকম যদি মনে হয় তাহলে আমরা প্রথমেই তাকে কিন্তু একটা ইসিজি করাই এবং ইসিজি দেখেই আমরা তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হইলে কোন ওয়ালে হয়েছে, কতখানি হয়েছে আমরা এটা কিন্তু কাজ করতে পারি শুধু সিম্পল একটা ইসিজি দিয়ে। তারপর আমরা রোগীর আহ প্রোফোনিন আই করতে দিই। প্রোফোনিন আই এই টেস্টটা দিয়া যদি পজিটিভ হয় তাহলে মনে করবো তার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর আমরা অনেক সময় কোনো কমপ্লিকেশন হলে কিনা আমরা এই জন্য বেড সাইড ইকো করতে পারি এবং সাথে তার কোনো রিস্ক ফ্যাক্টর গুলো আছে কিনা, ডায়াবেটিস, সেজন্য ব্লাড সুগার দেখা, লিপিড লেভেল কেমন আছে, লিপিড প্রোফাইলটা আমরা করতে পারি, কিডনির অবস্থা দেখতে পারি। যে সমস্ত কমপ্লিকেশন গুলো হয় এগুলোর পরীক্ষা কিন্তু আমরা করতে দেই আর কি। জি, স্যার। তারপর অসংখ্য চিকিৎসা ধন্যবাদ দেওয়া। স্যার। যদি চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে হার্ট অ্যাটাকের চিকিৎসায় কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? জি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শোনা যাচ্ছে এখন, বলেন আবার। চিকিৎসা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে হার্ট অ্যাটাক সমস্যাটি নিয়ে আসার পরে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? হার্ট অ্যাটাক প্রথমে আমাদের কাছে আসলে আমরা পেশেন্টকে আহ, আহ, বা আমরা কতক্ষণ আমরা ইতিহাস নেব যে তার হার্ট অ্যাটাকটা কখন থেকে তার ব্যথা হয়েছে। যদি পেশেন্টটা আমাদের কাছে 6 ঘন্টার মধ্যে আসতে পারে তাহলে আমরা কিন্তু তাকে স্ট্রেপ্টোকাইনেজ ওই যে ব্লক হয়েছে
সেটাকে ছুটবার জন্য জি। স্ট্রেপ্টোকাইনেজ দিই। এবং তার ব্যথা ইমিডিয়েট তার ব্যথা কমাতে হবে। এজন্য আমরা মরফিন, প্যাথিটিন, অ্যানালজেসিক ড্রাগগুলো দিতে পারি। তাকে ব্যথা মুক্ত হইতে হবে। তারপর ৪ টে ট্যাবলেট আমরা আছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ বলা হয় এটাকে। ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিন। এটা একটা লোডিং ডোজ দেই প্রথমত। হ্যাঁ? সেটা ৪ টে ট্যাবলেট রোগী চিবিয়ে খায়। তো যাতে আমরা একটা সাস্টেইন ইফেক্ট পেতে পারি। এজন্য ইকোস্পিরিন, ক্লোপিডোগ্রেল খাইতে হবে। এবং ব্যথা কমানোর জন্য নাইট্রেট বা আদার যে ড্রাগ আছে সেগুলো দেই। এবং যদি এরিথমিয়া বা রেট বেশি থাকে বিটা গ্লুকার আমরা দিই। তো এইভাবে আমরা ১ম চিকিৎসা শুরু করি এবং অক্সিজেন থেরাপি দেই যাতে সে এরকম দ্রুত সে যে জিহ্বার মায়োকার্ডিয়াম হয়েছে তাতে একটু অক্সিজেন লেভেলটা বাড়াইতে পারি। তাহলে রোগীর জন্য এটা উপকার। এজন্য আমরা ঘন্টা খানেকের মতো অক্সিজেন থেরাপি হাই কনসেন্ট্রেশন। এইভাবে আসলেই আমরা রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি যাতে তার লাইফটা সেভ হয়ে যেতে পারে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, হৃদরোগ বিশেষজ্ঞ আপনি এবং হৃদরোগে যারা ভুগছেন এরকম অনেক রোগী কিন্তু আপনি দেখছেন। স্যার, আমাদের দেশে তো আসলে রুটিনলি কোনো টেস্ট কখনো করা হয় না এবং আমরা সেটা জানি না যে আসলে কত বছর পর, পর বা কত বয়স থেকে আমাদের আসলে হৃদরোগ হয়েছে কিনা বা শরীরে কোনো অসুখ-বিসুখ আছে কিনা। সেই টেস্ট গুলো আমাদেরকে কখন করাতে হবে, কি, কি রুটিন টেস্ট আসলে করাতে হবে? স্যার, আপনার কি মনে হয় যে কত বছরে আসলে একজন মানুষের পুরোপুরি ফুল বডি চেকআপ করানো আসলে প্রয়োজন? জি, জি। আমরা সাধারণত এই হৃদরোগটা বিশেষ করে হার্ট অ্যাটাকটা কিন্তু জেনারেলি ৪০ বছরের পরে কিন্তু আমরা খুব সতর্ক হইতে হবে। সেক্ষেত্রে আমরা রুটিন চেক আপ করা দরকার। আমাদের ইসিজি, দরকার হলে ইকো, লিপিড প্রোফাইল, যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস আমার হয়েছে কিনা, আমার প্রেশার আছে কিনা, জন্য ব্লাড প্রেশার চেক আপ করা। তারপর লিপিড লেভেল কেমন আছে আমার শরীরে সেটা চেক আপ করা। এই সমস্ত আমাদের রুটিন রিস্ক ফ্যাক্টর গুলা রুটিন চেক আপ গুলো আমাদের করতে হবে। আর তাছাড়াও যে ৪০ এর নিচে হইতে পারে না তা না। দেখা গেল ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেমিয়া আছে, তার কিন্তু ২০ বছর বয়সেই কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে এটা আমাদের আমরা সন্দেহ হইলে কিন্তু আগে থেকেই আমরা কিন্তু রোগীকে পরামর্শ দেব। ফ্যামিলিতে হিস্ট্রি আছে তার, ফ্যামিলিতে হার্টের অ্যাটাকের হিস্ট্রি, সেক্ষেত্রে আমরা তার কিন্তু লিপিড প্রোফাইলটা আগেভাগেই দিয়ে দিই যাতে সেও যেন এরকম হার্ট অ্যাটাক থেকে এরকম বেঁচে যেতে পারে। তারপর আহ, বিশেষ করে ৪০ বছর বয়সে যে কথাটা আমরা বললাম যে তখন হইলেই কিন্তু তার রুটিনলি কিন্তু চেক আপ করা দরকার আছে এবং সে যদি রেগুলার চেক আপে থাকে তাহলে কিন্তু সে কিন্তু অনেক ভালো থাকবে বা এই হার্টের অ্যাটাক থেকে সে কিন্তু সে অনেকাংশে রেহাই পেয়ে যাবে। জি স্যার। স্যার, এই রুটিন চেকআপ গুলো আসলে বছরে কি কয়বার করে করাবে এই বিষয়টা যদি একটু বলতেন। আমাদের হ্যাঁ, এই বছরে আমরা তো আমাদের আহ, যদিও এরকম ধারাবাহিক একটা নিয়ম ওইরকম নাই, তারপর আমরা কিন্তু আহ, যদি বেশি রিস্কের মধ্যে থাকে, মনে করেন একটা পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি আছে, একটা পেশেন্টের তার হাইপার টেনশন আছে, সে কিন্তু তাহলে কিন্তু তার ফ্রিকুয়েন্টলি করতে হবে চেক আপটা। আর তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, ফ্যামিলি কোনো হিস্ট্রি নাই, তাহলে কিন্তু সে ইয়ারলি করলেও চেক আপটা করলেও চলে। জি স্যার। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, বর্তমানে কিন্তু অনেকেরই ব্লাড টেস্ট করলে যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে স্যার, এই রক্তে অতিরিক্ত কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কি হার্টের কোনো ক্ষতি করতে পারে কিনা এবং তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? জি, 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 থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের চর্বি লেভেল যদি বেশি থাকে, এলডিএল লেভেল যদি বেশি থাকে, তারপর টিজি ট্রাইগ্লিসারাইড লেভেল যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ চর্বিযুক্ত খাবার কিন্তু পরিহার করতে হবে। আমাদের খাবারে চর্বি বা 30% বেশি হতে পারে। আর আমাদের স্যাচুরেটেড ফ্যাটটা খুব ক্ষতি, এই জন্য স্যাচুরেটেড ফ্যাট আমাদের পরিহার করতে হবে। আমরা খাবো আনস্যাচুরেটেড ফ্যাট। হ্যাঁ, এই জন্য চর্বি জাতীয় খাবার আমাদের পরিহার করবো। তারপর আমাদের আহ আহ, যে সমস্ত জিনিস করা দরকার, আমাদের ফলমূল শাকসবজি খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে।
এই সমস্ত করলে কিন্তু আমাদের চর্বি লেভেলটা অনেক কমে আসে। তারপরও এই স্বাভাবিক নিয়মগুলা মানার পরেও যদি লেভেল বেশি থাকে তাহলে কোনো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ঔষধ পাওয়া যায়। হ্যাঁ, খুবই কমন বা অ্যাভেলেবেল এই ড্রাগগুলো পাওয়া যায়। আমরা এই ড্রাগগুলো খাবো, এতে এই চর্বিগুলো কমে যায়। কারণ যতই চর্বি বেশি থাকবে রিস্ক ততই বেশি। এই জন্য আমাদের ড্রাগ থেরাপি দিয়া আমাদের এই চর্বিগুলো কমিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় যে উপকারী চর্বি যেটা এইচডিএল, এটা আমাদের জন্য উপকার। এইচডিএল লেভেল কম থাকে, সেটাও কিন্তু একটা রিস্ক। এই জন্য এইচডিএল লেভেল আমাদের নিয়ম কানুন মান্য খাওয়া দাওয়া কন্ট্রোল করে বাড়াইতে হবে। যারা ভাত বেশি খায়, আমাদের প্রধান খাদ্য ভাত, তারপর ভাতের যারা বেশি খায় তাদের কিন্তু টিজি লেভেলটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, জি। তারপর এক্সারসাইজ কম করে, শুধু বসে বসে থাকে, তাদের কিন্তু টিজি লেভেল বাড়ে। হ্যাঁ, এইচডিএল লেভেল কমে, উল্টো আর কি, সেটা আমাদের হার্টের জন্য ক্ষতিকর বা হার্টের জন্য রিস্ক। এই জন্য আমাদের রেগুলার আমাদের এক্সারসাইজ করা, হাঁটা, জগিং, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, সাইক্লিং, সুইমিং, এই সমস্ত এক্সারসাইজ করতে পারি। আমাদের খাবার দাবারে চর্বির ভাগটা কমিয়ে নিয়ে আসবো। আমাদের ফলমূল শাকসবজি খাবারে বেশি বাড়াতে হবে। এই অভ্যাস কিন্তু আমাদের নাই, এগুলো আমাদের অভ্যাস নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমাদের চর্বির লেভেলটা ভালোটা আমাদের বাড়বে, খারাপ চর্বিটা কমে যাবে, হার্টের রোগের রিস্কটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন সুমাইয়া আক্তার ইভা। বয়স 56 বছর এবং অনেক বেশি বুক ধড়ফড় করছে, এমন হচ্ছে যে গলায় চলে আসছে মনে হচ্ছে ওনার, কি করবেন পরামর্শ চেয়েছেন। তাহলে সে আমাদের কি করতে হবে, তার হার্টের চেক গুলো, রুটিন চেক গুলো করে ফেলতে হবে যে আসলে হার্টের কোনো অসুবিধা আছে কিনা। তারপর অনেক সময় থাইরয়েড অসুবিধা থাকতে পারে, থাইরয়েডের চেকটা করতে হবে। তারপর সব চেক করার পরে যদি কোনো কিছু না থাকে, সে বেশি টেনশন করতেছে কিনা, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মনে হবে যে তার খুব বুকটা দরকার করতেছে, গলাটা যেন আটকে আসতেছে বা অন্যান্য কোনো অসুবিধা হইতেছে, ঘুম টুম কম থাকবে, বুক দরকারানি, অস্থির, টেনশন, এগুলো কিন্তু অ্যাংজাইটি নিউরিটিস বলা হয়। হ্যাঁ, সাথে সিম্পল যদি সে টেনশন বাদ দেয়, কিছু সিডেটিভ খায়, তাহলে কিন্তু তার এই সমস্যাটা চলে যেতে পারে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। যাদের ক্ষেত্রে প্রেশারের সমস্যা আছে বা কোলেস্টেরল হাই, তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে স্যার বলা হয়ে থাকে ডিম খাওয়া নিয়ে আসলে খুব কনফিউশনে থাকেন তারা, যে পুরো একটি ডিম কি খাওয়া যাবে কিনা নাকি কুসুম বাদ দিয়ে খেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে জি, আবার অনেক সময় বলা হচ্ছে যে কুসুমটা খাওয়া যাবে। স্যার এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতেন। ডিম আমরা তো ডিম খাবো, আমাদের এটা তো দরকার আছে। এই বিষয়ে যে কুসুম, জি, জি, আমরা চর্বি আমরা অ্যাভয়েড করবো, যে কথা আমরা বলছি মেইন মোদ্দা কথা হলো চর্বি আমাদের দূর করতে হবে, চর্বি কমাতে হবে। কারণ চর্বি সবসময়ের জন্য হার্টের জন্য একটা ঝুঁকি। এই জন্য ডিমের কুসুমের ভিতরে চর্বি আছে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে খাবার, হার্ট ফেলিওর এবং এই বিষয় সংক্রান্ত পরামর্শ। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক। জি স্যার, আমরা শুনছিলাম। তা আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি, জি, শোনা যাচ্ছে। জি স্যার, আপনি ডিমের ব্যাপারে আমাদের দর্শকদের পরামর্শ দিচ্ছিলেন। কোনো প্রশ্ন করছেন তাহলে জি স্যার, ডিমের আমার রিপিট ব্যাপারে আমরা করতে হবে। আপনার। স্যার, ডিমের কথা আমরা যারা বলছি তো, হাইপার টেনশনে ভুগছেন, জি স্যার, যারা ডিমের হাইপার সাদা অংশ টেনশনে আমাদের জন্য দরকার। হাইপারটেনশন যারা ভুগতেছে তাদের কিন্তু আমাদের সাদা অংশের কোনো অসুবিধা নেই, সাদা অংশ আমরা খেতে পারবো, কিন্তু কুসুমটা যেহেতু চর্বি, আমাকে চর্বি অ্যাভয়েড করতে হবে, এই জন্য কুসুমটা আমাদের বাদ দিতে হবে। জি স্যার, অসংখ্য খাবার ধন্যবাদ ভিতরে স্যার আপনাকে। আমাদের মাছ উপকারী, মাছ আমরা খাবো, কিন্তু চিংড়ি মাছে যথেষ্ট চর্বি আছে, খারাপ চর্বি, এটা আমাদের ত্যাগ করতে হবে। জি, তারপর মাছ মাংস, গরু খাসির মাংসতে রেড মিট যথেষ্ট চর্বি আছে, আমাকে গরু খাসির মাংস রাখতে হবে। মুরগির মাংস আমরা খেতে পারি। খাওয়ার ব্যাপারে এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে খাবারগুলো চর্বি এবং খারাপ চর্বি আমাদের, সেগুলো আমরা অ্যাভয়েড করব। যে খাবারে আমাদের জন্য উপকারী চর্বি আছে সেগুলো আমরা গ্রহণ করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন রাজিয়া সুলতানা। সালাম জানিয়েছেন আপনাকে। মেয়ের বয়স ৬৪ দিন, ওজন ৪ কেজি।
জন্ম ওজন ছিল ২৬০০ গ্রাম। ১০ দিন হলো রাইট ইঙ্গুইনাল হার্নিয়া হয়েছে। কি করবেন পরামর্শ চেয়েছেন যে সার্জারি যদি পরে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? হোমিও ওষুধ খাওয়ালে কি ঠিক হবে কিনা? এই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। প্রিয় দর্শক হোমিও আমাদের ওষুধ তো আজকে আসলে এখানে কোনো কাজ করবে না। এটা অ্যাকচুয়ালি তো তার অবস্থা বুঝে জি স্যার। যে তার শরীর যদি পারমিট করে ইনগুইনাল হার্নিয়া সেটা তো অপারেশন করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক এই সমস্যাটির জন্য কিন্তু আপনাকে অবশ্যই একজন শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন যিনি আছেন তার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। স্যার দেখতে, দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ সময় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি হার্টকে ভালো রাখার জন্য আসলে কিভাবে চলতে হবে, দৈনন্দিন জীবনের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে যদি ছোট করে বলেন। আমাদের আসলে খুবই শেষ মুহূর্তে আমাদের কিন্তু খুব ভালো একটা আহ, উপদেশ আমাদের দরকার। সেটা হলো আমাদের হার্টকে ভালো রাখতে হলে আমাদের কিন্তু আহ, নিয়মিত ব্যায়াম করা, তাই না? সেটা হইতে পারে জগিং হইতে পারে, রানিং হইতে পারে, সাইক্লিং হইতে পারে, সুইমিং হইতে পারে। আমরা একটা ব্যায়াম আমরা করব নিয়মিত, যাতে আমাদের শরীরটা ঠিক থাকে, ওজনটা নিয়ন্ত্রণে থাকে। চর্বি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করবো। বিশেষ করে জাঙ্ক ফুড, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত আমাদের আহ চিনি, হ্যাঁ, ফাস্ট ফুড গুলো আমরা অ্যাভয়েড করবো, যাতে আমরা আহ এই সমস্ত খাবার অ্যাভয়েড করি, আমরা হার্টের হৃদরোগের মতো মারাত্মক রোগ থেকে আমরা রেহাই হইতে পারি। এই জন্য আমাদের খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। তারপর আমাদের খাবারের ব্যাপারে আমরা বলছি যে রেড মিট আমাদের খাওয়া যাবে না, তাই না? রেড মিটের যথেষ্ট চর্বি আছে, আমরা রেড মিট অ্যাভয়েড করে যাবো। আমাদের খাওয়ার ভিতরে আনতে হবে ভেজিটেবল, আমাদের যেটা খুবই উপকারী। আমরা ভেজিটেবল খাবো, আমরা ফ্রুটস খাবো, তাই না? আমরা ফ্রুটস, ভেজিটেবল এগুলো কিন্তু খারাপ চর্বিকে কমিয়ে দেয়, ভালো চর্বিটাকে বাড়ায়। সেটা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবার দরকার যদি মনে করি আমি যদি অবেস থাকি, আমার সাথে রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস, প্রেশার, অন্যান্য ডিজিজ, সেক্ষেত্রে আমাদের রেগুলার চেক আপ করা, রেগুলার ডাক্তারের সাথে যোগাযোগ করা, যাতে আমি সুস্থ থাকি, তাই না? হৃদরোগ থেকে রেহাই হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদের শুধু যে ডাক্তারের কাছে যাওয়াটাই যে দরকার তা না, আমাদের নিয়ম করে মেনে আমাকে হৃদরোগ মুক্ত আমাকে থাকতে হবে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং এত দূর থেকে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। সেজন্য মেডিটক এবং বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য মেডিটক এবং বায়োফার্মা লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আমি ডক্টর নিটোল আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।